গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবার একটা এমসিকিউ ক্লাস নিয়ে চলে এসেছি এবং আরআরবি এনটিপিসির যে পার্টগুলো চলছিল সেটার পার্ট নাম্বার 18 অলরেডি 17টা পার্ট চ্যানেলে আপলোড আছে। গতকাল একজন জিজ্ঞেস করেছিল কমেন্ট সেকশনে যে পিডিএফ গুলো কোথায় পাওয়া যাবে। পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে। তো শুরু করা যাক, কি কি কোয়েশ্চেন রয়েছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি স্ট্রাইভ টু মেক ইন্ডিয়া, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি ভারতকে ড্যাশ গড়ে তোলার চেষ্টা করে, আ ক্যাপিটালিস্ট স্টেট, আ ওয়েলফেয়ার স্টেট, অ্যান অথরিটেরিয়ান স্টেট, নাকি একটা কমিউনিস্ট স্টেট। তো ডিরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপি পার্ট 4 এ আছে। আমরা এটাকে অ্যাডপ্ট করেছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে, আর্টিকেল নাম্বার 36 থেকে। চলো, পার্ট 4 এ আছে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এবং আর্টিকেল নাম্বার 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসপি গুলো বর্ণিত আছে। এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি এবং ডিপিএসপি আমাদের ভারতকে একটা ওয়েলফেয়ার স্টেট করতে, মানে তার ফিলোসফিটা হচ্ছে ভারতকে একটা ওয়েলফেয়ার স্টেট করে গড়ে তোলা এবং এখানে গাইডলাইন প্রোভাইড করা হয়েছে স্টেটকে যে কিভাবে গোটা কান্ট্রিটা গভর্ন করতে হবে। ওকে, আমি ফার্দার এই আর্টিকেলস গুলোতে যাচ্ছি না, অলরেডি আমরা পড়েছি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়ার অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাট বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কতগুলি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি যুক্ত করা হয়েছিল? দুটো, তিনটে, পাঁচটা, নাকি চারটে? তার মানে সোজা কথা প্রশ্ন করেছে যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ডিপিএসপি তে কতগুলো সংশোধন করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে চারটে সংশোধন করা হয়েছিল। কোথায় কোথায় চারটে সংশোধন করা হয়েছিল? একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 39 এ তে সংশোধন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল পুয়ারদেরকে, যারা গরিব মানুষ আছে তাদেরকে ফ্রি লিগাল এড দিতে হবে। ফ্রি লিগাল এড। ওকে, আর কি বলা হয়েছিল? আর কোন কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 43 এ তে সংশোধন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য, যে ওয়ার্কারের পার্টিসিপেশন হতে হবে যেখানে ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিতে। পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স, কোন একটা ইন্ডাস্ট্রির যে ম্যানেজমেন্ট বোর্ডটা রয়েছে সেই ম্যানেজমেন্ট বোর্ডে ওয়ার্কার্সদের পার্টিসিপেশন থাকতে হবে। ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। 3 নম্বর কি হয়েছিল? 3 নম্বর হচ্ছে আর্টিকেল নাম্বার 39 এর বলা হয়েছিল যে অপরচুনিটি অফ দেয়ার হেলদি ডেভেলপমেন্ট চিলড্রেনদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে হেলদি ডেভেলপমেন্টের অপরচুনিটি করতে হবে। ওকে, এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 48 এ, যেটাতে হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা বলা হয়েছে, সেটা অ্যাড করা হয়েছিল। প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। ওকে, এই চারটে আর্টিকেল মনে রাখতে হবে যেখানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। এখানে যদি আমি আর কতবার ডিপিএসপি তে সংশোধন করা হয়েছে যদি এখানটাতে একটুখানি লেখার চেষ্টা করি, তাহলে আমাকে একটা স্লাইড নিতে হবে, একটা মিনিট। আর সংশোধন করা হয়েছিল 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ 1978। এখানে
ইনইকুয়ালিটিকে মিনিমাইজ করার কথা বলা হয়েছে, আর্টিকেল 38 এ সংশোধন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে মিনিমাইজ করতে ইনইকুয়ালিটি ইন দ্য ইনকাম স্ট্যাটাস এবং অপরচুনিটিতে, ইনকামের যে মধ্যে যে ইনইকুয়ালিটি রয়েছে, ইকোনমিক ইনইকুয়ালিটি, সেটাকে মিনিমাইজ করার কথা বলা হয়েছে এবং অপরচুনিটির ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 38 এ। তারপরে আমরা দেখবো 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এখানে খেয়াল রাখবে যখনই 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা আসবে সেখানে তিনটে জায়গাতেই সংশোধন করা হয়েছিল। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি, এই তিনটে জায়গাতেই সংশোধন করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটসে যেটা হয়েছিল আর্টিকেল নাম্বার 21A অ্যাড করা হয়েছিল এবং এটা সবটাই হচ্ছে এডুকেশন রিলেটেড, ঠিক আছে, এডুকেশন রিলেটেড। 21A অ্যাড করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে তার এডুকেশন দেওয়াটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এবং ডিপিএসপি তে অ্যাড করা হয়েছিল আর্টিকেল নাম্বার 45 এর যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আর্লি চাইল্ডহুড কেয়ার দেওয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর্লি চাইল্ডহুড কেয়ার কত বছর, 0 থেকে 6 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড কেয়ার প্রোভাইড করবে স্টেট। এবং ফান্ডামেন্টাল রাইটস এ আর্টিকেল 51A ক্লজ নাম্বার কে অ্যাড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের এডুকেশন প্রোভাইড করা গার্জেনদের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বললেই কিন্তু তোমরা এই এডুকেশন রিলেটেড তিনটে সংশোধন মনে রাখবে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানেই দেখবে সেখানে মনে রাখবে যে এটা রিলেটেড হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির সাথে, কোঅপারেটিভ সোসাইটি। ওকে, আর্টিকেল নম্বর 43B তে রয়েছে, মনে থাকবে এগুলো, আই হোপ মনে থাকবে। আর 43 তে কি আছে, লিভিং ওয়েজেস এর কথা বলা হয়েছে। Next question, question number 3. Which article of Indian Constitution provide for the protecting and improving the environment and safeguarding forest and wildlife? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ পরিবেশ রক্ষা, উন্নতি এবং বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের বিধান রয়েছে? 47A, 47B, 48A, 49C। সরি, আচ্ছা এখানে খেয়াল রাখবে যে এটা কিন্তু 2002 তে হয়েছিল। হ্যাঁ, ওকে, তো এখানে এনভায়রনমেন্ট প্রোটেকশন একটু আগেই বললাম কোনটা হবে, 48A। 48A অ্যাড করা হয়েছিল বাই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ 1976। ওকে, 47 এ কি বলা হয়েছে, 47 এ বলা হয়েছে স্টেটকে যে নিউট্রিশনের যে লেভেল সেটাকে রেজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং ইমপ্রুভ করতে হবে পাবলিক হেলথ, সেটাই বলা হয়েছে 47 এ। এবার 49 এ কি বলা হয়েছে, 49 এ বলা হয়েছে যে মনুমেন্ট এবং যে সমস্ত ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে অবজেক্ট গুলো সেগুলোকে প্রোটেক্ট করতে হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা 4, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যেমন আর্টিকেল 19 পড়েছিলাম না ফান্ডামেন্টাল রাইটস এর, যেখানে আমরা 6টা রাইটের কথা পড়েছিলাম, right to freedom of speech, assembly, association, right to reside in any part of India, right to occupation, এগুলো পড়েছিলাম। সেরকম ভাবে আর্টিকেল নাম্বার 39 খেয়াল রাখবে, আর্টিকেল নাম্বার 39 এও ডিপিএসপি রয়েছে। এখানে 6টা ডিপিএসপির কথা বলা হয়েছে, 6টা। কি কি এখানে বলা হয়েছে, প্রথমটা হচ্ছে লাইভলিহুড, তারপরেরটা বলা হয়েছে মেটেরিয়াল রিসোর্সেস ডিস্ট্রিবিউশন, যেখানে বলা হয়েছে যে যে সমস্ত ওয়েলথ এবং মেটেরিয়াল আছে সেটা যেন ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি হয়, ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন, রিসোর্স ডিস্ট্রিবিউশন, resources distribution
ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে হবে এখানে। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে এখানে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ কে প্রিভেন্ট করতে হবে। কনসেন্ট্রেশন অফ ওয়েলথ সেটাকে প্রিভেন্ট করতে হবে। তারপর বলা হয়েছে পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ সেক্সেস। মানে মেল হোক বা ফিমেল হোক একই কাজের জন্য একই পে করতে হবে। এবং হেলদি অ্যান্ড হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কারের দিকে খেয়াল রাখতে হবে। এবং বাকি যেটা পড়লাম যে চিলড্রেনদের হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। 44 এ কি আছে? আর্টিকেল নাম্বার 44 এ আছে ইউনিভার্সাল সিভিল কোড, ইউসিসি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। Next question, question number 4. To cherish and follow the noble ideas that inspire our national struggle of freedom is dash fundamental duty in the list of fundamental duties enriched in our Indian Constitution. কত নম্বর ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে আমাদের যে সমস্ত ফ্রিডম স্ট্রাগলার ছিল তাদের যে নোবেল আইডিয়া সেটাকে চেরিশ করা, সেটা কত নম্বর ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে রয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, সেকেন্ডে আছে। এবং ফার্স্টে বলা হয়েছে ন্যাশনাল অ্যানথেমের প্রতি রেসপেক্ট দেখানো, ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি রেসপেক্ট দেখানো। সেকেন্ডে বলা হয়েছে আমাদের যে ফ্রিডম স্ট্রাগলার ছিল তাদের যে তোমার আইডিয়া ছিল, নোবেল আইডিয়া ছিল, সেগুলোকে মানে সেগুলো যেন আমরা পরবর্তী জেনারেশন প্রোপাগান্ড করি সেটার কথা বলা হয়েছে। থার্ডে কি বলা হয়েছে? থার্ডে বলা হয়েছে সোভারেনিটি, ইন্টিগ্রিটি এবং যে ইউনিটি রয়েছে সেটাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখি, প্রোটেক্ট করার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে যদি ডিফেন্ড মানে যখন তোমার দরকার পড়বে কান্ট্রিকে ডিফেন্ড করার জন্য এবং স্টেট যখন তোমার প্রয়োজনীয়তা অনুভব করবে এবং তোমাকে যদি আদেশ করা হয় যে স্টেটকে সেফগার্ড করতে তোমার প্রয়োজন, তাহলে তুমি যেন সেই মুহূর্তে স্টেটের পাশে দাঁড়িয়ে থাকো, সেটা হচ্ছে তোমার ফোর্থে বলা হয়েছে। এবং তারপরে আমরা দেখবো যে প্রমোট হারমোনির কথা বলা হয়েছে, এখানে রিচ হেরিটেজ প্রোটেক্ট করার কথা বলা হয়েছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার কথা বলা হয়েছে, সাইন্টিফিক টেম্পার এবং হিউম্যানিজম দেখানোর কথা বলা হয়েছে, নন ভায়োলেন্স প্রমোট করার কথা বলা হয়েছে এবং লাস্টলি যেটা হচ্ছে তোমার সমস্ত ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে যে নেশনের মানে প্রত্যেকটা যে অ্যাচিভমেন্ট অ্যাজ এ নেশন সেটাকে সাপোর্ট করার কথা বলা হয়েছে। এবং শেষে যে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়েছে যেটা আমরা একটু আগেই পড়লাম বাই দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বলা হয়েছে যে পেরেন্টসদের ডিউটি হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের এডুকেশন প্রোভাইড করা। এটা বললাম, হয়ে গেল আমাদের পলিটির 4টে কোয়েশ্চেন। নেক্সট আমরা হিস্ট্রি কোয়েশ্চেন করব। কাবুলিবাগ মস্ক অফ পানিপত ওয়াজ কনস্ট্রাক্টেড বাই হুইচ মুঘল রুলার? পানিপথের কাবুলিবাগ মসজিদ কোন মুঘলের দ্বারা তৈরি করা হয়েছিল? জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর নাকি বাবর? জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর নাকি বাবর? পানিপতের যুদ্ধের সাথে দুজন সম্পর্কিত মুঘল সম্রাট, একটা হচ্ছে বাবর ইন দ্য ইয়ার অফ 1526, ফার্স্ট ব্যাটল অফ পানিপত, ইব্রাহিম লোধি ভার্সেস বাবর। এবং সেকেন্ড যে ব্যাটেল সেটা আমরা আকবরের টাইমে দেখবো 1556-তে। সঠিক উত্তর হচ্ছে এখানে বাবর। বাবর হচ্ছে যে বাবর হচ্ছে পানিপথে একটা মসজিদ বানিয়েছিলেন যেটার নাম হচ্ছে কাবুলিবাগ মস্ক। বাবর 1526 থেকে রুল করবে এবং 1526 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির সাথে, যিনি ছিলেন লোদি বংশের শেষ রাজা এবং শেষ সুলতান বলা যায়। সুলতানি বংশের শেষ হচ্ছে এখান থেকে এবং এরপর থেকে আমরা মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে, তাই তো?
বাবর সম্পর্কে আর কিছু জিনিস আমরা পড়বো, আগে কোয়েশ্চেন গুলো করে নি। মেমোরিজ অফ বাবর আর বাবরনামা অলসো নোন এজ তুজুক ই বাবরি ওয়াজ রিটেন বাই, বাবরের স্মৃতিকথা বা বাবরনামা যা তুজুক ই বাবরি নামে পরিচিত সেটা কে লিখেছিলেন? ফৈজি, আব্দুল রহিম খানে খানা, বাবর নাকি তালিব আহম? কে লিখেছিলেন? অপশন বি সঠিক উত্তর, আব্দুল রহিম খানে খানা লিখেছিলেন তুজুক ই বাবরি। এবং এই তুজুক ই বাবরি এটা হচ্ছে তুর্কিতে লেখা, তুর্কিশ ল্যাঙ্গুয়েজে লেখা, এবং এখানে বাবরের সম্পর্কে বলা হয়েছে। এবং এটা এই যে তুজুক ই বাবরি যেটা হচ্ছে অরিজিনালি তুর্কিতে লেখা, এবং বাবরনামা এটা ট্রান্সলেট করেছিলেন আব্দুল রহিম খানে খানা, যেটা হচ্ছে পার্সিতে লেখা। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু খেয়াল রাখবে যে তুজুক ই বাবরি, তুজুক আছে, টি আছে, সেটা তুর্কিতে লেখা, আর বাবরনামা সেটা কিন্তু পার্সিতে লেখা, এটার ট্রান্সলেটিং ভার্সন। এবং এই বাবরনামাকে ইংলিশে কে ট্রান্সলেট করে? এটাকে ইংলিশে ট্রান্সলেট করে মাদাম বেভরিজ, সরি ডেভরিজ হয়ে গেল, বেভরিজ। ওকে, কোন ফরাসি মহিলা ছিলেন, ফরাসি মহিলাদের ক্ষেত্রে আমরা ম্যাডামের জায়গায় ম্যাডাম কথাটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস মনুমেন্ট আরামবাগ ওয়াজ বিল্ড বাই বাবর ইজ লোকেটেড ইন, বিখ্যাত স্মৃতিসৌধ আরামবাগ বাবর কর্তৃক নির্মিত, সেটা কোথায় অবস্থিত? দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি বিহার? ইন্টারেস্টিং, এই আরামবাগের নাম কিন্তু এখন রামবাগ হয়ে গেছে। হ্যাঁ, আরাম চলে গেছে, রামবাগ হয়ে গেছে। এবং এই নাম চেঞ্জ থেকে তোমরা গেস করতে পারো এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এইবার আমরা একটু যদি মুঘল এম্পায়ারদের যে মেন রুলার ছিল সেই রুলার গুলোকে দেখি। প্রথমে তো বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, তারপর ঔরঙ্গজেব। এটা আমাকে তোমাদেরকে মনে রাখাবার বা মুখস্থ করাবার কোনো প্রয়োজন নেই, এই টাইমলাইনটাও তোমাদের মনে থাকে আই হোপ, এবং কে কোন বছর থেকে রুল করেছে সেটাও মনে থাকে তোমাদের। 1605 পর্যন্ত আকবর রুল করেছে, 1605 থেকে 1627 পর্যন্ত জাহাঙ্গীর রুল করেছে, তারপর শাহজাহান, তারপর ঔরঙ্গজেব 1707। এর পরের যে মুঘল পিরিয়ডটা সেটাকে আমরা লেটার মুঘল বা পরবর্তী মুঘল যুগ বলে চিনি। ওকে, যোধা আকবর সিনেমাতে আকবরকে যতই হ্যান্ডসাম দেখানো হোক না কেন, আকবর ওয়াজ নট দ্যাট মাচ হ্যান্ডসাম। ঠিক আছে, আকবরের থেকে হুমায়ুন বা শাহজাহান অনেক বেশি হ্যান্ডসাম ছিল, ঔরঙ্গজেব রাদার অনেক বেশি হ্যান্ডসাম ছিল, আকবর ওয়াজ নট দ্যাট মাচ হ্যান্ডসাম। এবং হাইটে অনেক ছোট ছিল, গায়ের রঙও কিন্তু অনেক কালো ছিল, যদিও ঋত্বিক রোশন টাইপের দেখাক। এবং আকবর একদম আনপড় ছিল, একদম অশিক্ষিত ছিল। সেই জায়গায় কিন্তু ঔরঙ্গজেব অনেক শিক্ষিত ছিল বলা যায়। এবার শিক্ষিত ছিল মানেই যে সে ভালো হবে সেরমটা না। আকবর ওয়াজ আ গ্রেট রুলার, ঔরঙ্গজেব নয়। এবং সেক্ষেত্রে এখানে শিক্ষাটা প্যারামিটার নয়, এখানে অ্যাজ এ হিউম্যান বিং আকবর অনেক ভালো মানুষ ছিলেন ঔরঙ্গজেবের থেকে, কিন্তু অশিক্ষিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন আচ্ছা, কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা একটু আর্লি মুঘল সম্পর্কে একটুখানি পড়ে নিই। বাবর রুল করছে 1526 থেকে 1530। কটা যুদ্ধ লড়েছে এখানে আমরা দেখবো, ওই যে আগের দিন বলছিলাম পানি পিয়া, খানা খায়া, ঘর গয়া আর ফির মর গয়া। এখানে আমরা দেখবো 1526-এ হচ্ছে 1526, মুখে বলছে 1926 লিখছে, 1526-এ হচ্ছে পানিপথের যুদ্ধ, ইব্রাহিম লোদি। 1527-এ হচ্ছে তোমার পানি পিয়া, খানা খায়া, খানুয়া, মেদিনী রায়, না সরি, খানুয়া হচ্ছে তোমার মেদিনী রায় পরেরটা, খানুয়া হচ্ছে রানা সংঘ, সরি রানা সংঘ, মেওয়ারের। তারপর হচ্ছে 1528 চন্দেরি, 1529 ঘরঘরা, এবং 1530-এ ডেথ হয়ে যাবে। এটা আমি আগেও একদিন ক্লাসে বলছিলাম না,
চন্দেরি হচ্ছে তোমার মেদিনী রায়ের সাথে। ঘরঘরা হচ্ছে আফগান ফোর্সের এগেনস্টে। এবং বাবরের যে টম বা কবর সেটা রয়েছে প্রথমে আগ্রাতে মারা গেছিল, ঠিক আছে, আগ্রাতে মারা গেছিল এবং তারপরে তার টম মানে তার কবরটা নিয়ে গিয়ে করা হয় কাবুলে। ওকে, আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল। অটোবায়োগ্রাফির কথা তো আমরা দেখে নিলাম। খেয়াল রাখবে বাবর যখন পানিপথের যুদ্ধ এবং সবকটা ব্যাটেল কিন্তু বাবর জিতেছিল এবং তার একটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে তার যে ওয়ার ট্যাকটিক্স ছিল যেটাকে বলা হচ্ছে তুগলুমা তুগলুমা যুদ্ধ পদ্ধতি। এবং এই তুগলুমা যুদ্ধ পদ্ধতিতে কি হতো না বিভিন্ন ফরমেশন ফর্ম করা হতো এবং সামনের পার্সন যে যুদ্ধ করছে কনফিউজ হয়ে যেত যে কোন দিক থেকে অ্যাটাক করবে এবং ইউজ অফ গান পাউডার ইউজ করেছে। এবং এই তুগলুমা যুদ্ধ পদ্ধতি বা রুমি কৌশল, তুগলুমা আর রুমি আলাদা কিন্তু তবু এই যে রুমি কৌশল এটা কিন্তু আমরা পাবো অটোমান এম্পায়ারের থেকে, অটোমানসদের কাছ থেকে শিখেছিল বাবর, ঠিক আছে। এবং তার অরিজিনাল নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ। এবং এই বাবরকে যখন পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে তখন ইনভাইট কে করেছিল, ইব্রাহিম লোদির কাজিন দৌলত খান লোদি তাকে কিন্তু ইনভাইট করেছিল। এবং ফার্স্ট বাবর কোথায় অ্যাটাক করেছিল, ফার্স্ট অ্যাটাক করেছিল যেটা হচ্ছে তোমার 1519-এ পানিপথের যুদ্ধের আগে রাজস্থানের ভেরাতে। ওকে ওকে। এবং তিনি বাবার তরফ থেকে তাইমুরের বংশধর ছিলেন এবং মায়ের তরফ থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবার নাম কি ছিল, বাবার নাম ছিল উমর শেখ মির্জা, লিখে দেব, ফাদার উমর শেখ মির্জা এবং মাদার হচ্ছে তোমার কুলতুম নিগর খানুম, কিউ দিয়ে বোধহয় হবে স্পেলিংটা। কুলতুম নিগর খানুম। ওকে। বাবরের ছেলে ছিল হচ্ছে হুমায়ুন, যিনি রাজত্ব করছেন 1530 থেকে 1540। তারপর মাঝখানে শেরশাহ সুরি আসবে, আবার উনি 1555-56 রাজত্ব করবেন। হুমায়ুন কথার অর্থ হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু তিনি মোটেও ভাগ্যবান ছিলেন না। এবং তার আরো তিনটে ভাই ছিল। কে কে? ব্রাদার্স। একজনের নাম হচ্ছে কামরান, একজনের নাম হচ্ছে হিন্দল, আর একজনের নাম হচ্ছে আসকারি, ঠিক আছে। কামরান ছিল আফগানিস্তান এবং পাঞ্জাবের শাসক, ঠিক আছে, মানে কাবুল আর কান্দাহারের গভর্নর ছিল। গভর্নর তো তখন নামকরণ হয়নি, মানে কাবুল আর কান্দাহার রুল করতো, কান্দাহার। আর হিন্দল আর আসকারি এরা হচ্ছে সোমবার আর আলওয়ার রুল করতো। ওকে। এবং ইনি দুটো ব্যাটেল লড়েছিল, একটা হচ্ছে তোমার চৌসাতে এবং আরেকটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। এবং কমপ্লিটলি হেরে গেছিল শেরশাদ থেকে। শেরশাহ সুরি এনাকে পরাজিত করে দিয়েছিল, শেরশাহ সুরি দ্বারা পরাজিত হয়েছিল ব্যাটেল। একটা হচ্ছে তোমার চৌসাদ যুদ্ধ ইন দ্য ইয়ার অফ 1539, আর একটা হচ্ছে তোমার কন্যজ বা বিলগ্রামের যুদ্ধ ইন দ্য ইয়ার অফ 1540। এবং হেরে গেছিলেন তিনি কমপ্লিটলি, PLE completely spelling, completely defeated by
শেরশাহ, ঠিক আছে। এবং এনার একজন বোন ছিলেন, সিস্টার ছিলেন, যার নাম হচ্ছে গুলবদন বেগম। তিনি লিখেছিলেন কি না হুমায়ুন নামা, হুমায়ুন নামা। এবং তিনি দিনপানা সিটি এস্টাবলিশ করেছিলেন, দিনপানা সিটি এট দিল্লি, দিল্লিতে দিনপানা সিটি এস্টাবলিশ করেছিলেন। এবং শেরশাহ মারা যাওয়ার পরে তিনি আবার থ্রোনে বসেন ইন দ্য ইয়ার অফ 1555 এ। শেরশাহ সূরির রাজত্ব যদি আমরা দেখি, এই 1540 যখন বিলগ্রামে যুদ্ধতে জিতে যাচ্ছেন এবং তিনি হুমায়ুনকে তাড়িয়ে দেবেন এবং হুমায়ুন গিয়ে তারপর আশ্রয় নেবে কোথায় না তুরস্কেতে। এবং সেখানে যে খালিফার ফিয়ন্সে ছিল, ফিয়ন্সে তো না, মেল পছন্দের ফিয়ন্সে বলা হয়, ফিয়ন্সি বোধহয়, ডাবল ই যদি আমি খুব ভুল না হয়। তো তার যে বাগদত্তা ছিলেন, মানে যাকে তিনি বিয়ে করতেন, তাকে নিয়ে পালিয়ে আসবেন হুমায়ুন, সেসব হিস্ট্রিতে আমরা যাচ্ছি না। এবং এখানে শেরশাহ সূরির একটুখানি হিস্ট্রি পড়ে নি, যেটা হচ্ছে তার বাবার নাম কি ছিল, ফাদারের নাম কি ছিল শেরশাহ সূরির? ফাদারের নাম ছিল হাসান খান, ঠিক আছে। এবং সরি, তিনি হুমায়ুনকে হারান দুটো ব্যাটেলে, সেটা তো ঠিক আছে। এবং তিনি মালওয়া, রণথম্বর এবং রাইসিন এগুলো সব দখল করেছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে তিনি কয়েন ইস্যু করেছিলেন রুপিয়া, এবং একটা ফিক্স স্ট্যান্ডার্ড ওয়েটে এই কয়েনটা ইস্যু করেছিলেন, রুপিয়া কয়েন ইস্যু করেছিলেন। এছাড়া জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এবং তার মাঝে মাঝে হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝে মাঝে সরাই এস্টাবলিশ করেছিলেন, যেখানে রেস্টিং প্লেস। এবং এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হচ্ছে একদম বাংলাদেশ থেকে পেশাবার পর্যন্ত বিস্তৃত। এবং এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বর্তমানে NH1 and NH2 এর পার্ট। ওকে, আচ্ছা। আর কি মনে রাখবে, এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, শেরশাহর যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, সেটাই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আকবর অ্যাডপ্ট করবে, ঠিক আছে। ল্যান্ড রেভিনিউ যে সিস্টেম, সেটা পরে আকবর এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম থেকে ইন্সপায়ার হয়ে মনসবদারি প্রথা লাগু করবে, ঠিক আছে। এবং তিনি কি করেছিলেন না, তিনি একটা ফিক্সড ল্যান্ড, মানে 1/3 অফ দ্য টোটাল ল্যান্ডের রেভিনিউ তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে, এবং একটা ফিক্সড পার্ট অফ ল্যান্ড কিছু মানুষদেরকে জায়গির টাইপের দিয়ে দিতেন, এবং সেখান থেকে যা কিছু ট্যাক্স কালেক্ট হবে তার 1/3 পোর্শন অফ রেভিনিউ অ্যাভারেজ ল্যান্ড তিনি হচ্ছেন, তাকে ল্যান্ড ট্যাক্স হিসেবে দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, which of the following statement is correct regarding the 9th 5-year plan of India? ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? The plan focus on growth with social justice and equality. The time period of the 9th 5-year plan is 1997 to 2002. দেখো, এখানে বলেছে যে 9th 5-year প্ল্যান সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটির উপর ফোকাস করেছিল, একদম ঠিক আছে। এবং টাইম পিরিয়ডও ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 9th 5-year প্ল্যান আমরা গতকাল দেখেছিলাম কত পর্যন্ত, গতকালের ক্লাসে 6 পর্যন্ত বোধহয়, 6th 5-year প্ল্যান পর্যন্ত দেখেছিলাম। তো এখানে আমি 9th 5-year প্ল্যানের যে এগুলো সেটা অ্যাড করে দেবো, এখন লিখতে গেলে আমার আবার পিপিটিটা বন্ধ হয়ে যাবে। Next question, question number 9. The theme of 12th 5-year plan of India was, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল বিষয় কি ছিল? Growth with social justice and equality, faster, sustainable and more exclusive growth, economic liberalization, নাকি towards faster and more inclusive growth? কি বলেছে? 12th 5-year প্ল্যান। 12th 5-year প্ল্যান হচ্ছে লাস্ট 5-year প্ল্যান, যেটা কমপ্লিট হয়নি, তার আগেই বন্ধ হয়ে গেছিল, এবং এর গোল ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এখানেও আমরা দেখলাম যে সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, এবং 12th 5-year প্ল্যানেও আমরা সোশ্যাল জাস্টিসের কথা দেখতে পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার
10. Kathak is found in the district form called Gharanas, named after the cities where the Kathak dance traditions evolved. Name those 3 cities. 3টে ঘরানার নাম বলতে বলেছে যেখান থেকে কত্থক মানে কত্থকের যে 3টে মেন ঘরানা সেই 3টে মেন ঘরানার নাম জিজ্ঞেস করেছে এখানে। অপশন এ হচ্ছে জয়পুর, বেনারস, লখনউ। অপশন বি হচ্ছে প্রয়াগরাজ, তিরুবনন্তপুরম, সুরত, অযোধ্যা, প্রয়াগরাজ, জয়পুর, বেনারস, অযোধ্যা, লখনউ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দেখো জয়পুর, বেনারস এবং লখনউ। তোমরা কমেন্ট সেকশনে বলো যে এই আগের কোয়েশ্চেনটা যেটা আমরা এইটা না আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে যে অপশন অপশন ডি উত্তর হবে এটা, ঠিক আছে? এটা 9th 5 year প্ল্যানে, এটা 9th 5 year প্ল্যানে অপশন নাম্বার ডি উত্তর হবে, ঠিক আছে? টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ফাস্টার, আচ্ছা তাহলে অপশন বি করো। সাস্টেনেবল তো এখানে নেই, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর, হ্যাঁ অপশন বি এখানে সঠিক উত্তর হবে, এটা 9th 5 year প্ল্যানের। ইকোনমিক লিবারালাইজেশন কবে হয়েছে? ইন দ্য ইয়ার অফ 1999 এর টাইমে আমরা দেখবো তোমার ইকোনমিক লিবারালাইজেশন হচ্ছে 1991 এ দেখবো ইকোনমিক লিবারালাইজেশন হচ্ছে, যেখানে আমরা এলপিজি পলিসির কথা পড়ছি। মনমোহন সিং সেই সময় ফিনান্স মিনিস্টার এবং পিভি নরসিংহ রাও হচ্ছে প্রাইম মিনিস্টার। ওকে, আচ্ছা এখানে আমি একটু বলেই দিই তাহলে, কোথায় গেল? এখানে আগে স্লাইডটা ফাঁকা ছিল। আমরা 6th 5 year প্ল্যান পড়েছিলাম, তারপর হচ্ছে 7th 5 year প্ল্যান। 7th 5 year প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে তোমার ইন দ্য ইয়ার অফ 1985 থেকে 90, এটা হচ্ছে 7th 5 year প্ল্যানের টাইম পিরিয়ড। এবং এখানে প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী এবং এই সময় ফোকাস করা হয়েছিল 3টে জিনিসে। একটা হচ্ছে ফুড গ্রেন প্রোডাকশন, দু নম্বর হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু বি গ্যারান্টিড, মানে এমপ্লয়মেন্ট, আর 3 নম্বর হচ্ছে প্রোডাক্টিভিটি। এই 3টাতে টার্গেট করা হয়েছিল। টার্গেট গ্রোথ রেট ছিল 5% এবং অ্যাচিভ করেছিল 6%। তো সাকসেসফুল। দেখো এই যে পার্সেন্টেজ গুলো তোমাকে মনে না রাখলে হবে এক্সাক্ট, বাট কোনটাতে সাকসেসফুল হয়েছিল কোনটাতে সাকসেসফুল হয়নি বা কম হয়েছিল বা কোনটাতে খুব কম হয়েছিল সেগুলো একটুখানি যেন মাথার মধ্যে থাকে। এবং এই টাইমেই আমরা দেখব যে জওহর রোজগার যোজনা, ঠিক আছে, ইন দ্য ইয়ার অফ 1989 এবং এই টাইমে হিন্দু গ্রোথ রেট, তোমাদের কারো ধারণা আছে হিন্দু গ্রোথ রেট সম্পর্কে? হিন্দু গ্রোথ রেটের কনসেপ্ট দিয়েছিলেন প্রফেসর রাজকৃষ্ণ। ঠিক আছে, এরপরে আবার আমরা দেখবো দুটো অ্যানুয়াল প্ল্যান হচ্ছে। 7th 5 year প্ল্যানের পরে আমরা দেখব যে 2 অ্যানুয়াল প্ল্যান, 1990 থেকে 92 এবং তারপরের বছর আমরা 8th 5 year প্ল্যান দেখব, যেটা হচ্ছে তোমার 1992 থেকে 97 পর্যন্ত। এবং এই টাইমে অ্যানুয়াল প্ল্যানিং এর টাইমে আমরা এলপিজি পলিসি দেখবো। আচ্ছা এখানে লিখে দিই, এই টাইমে আমরা 1991 এ এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এই টাইম পিরিয়ডে দেখব। এবং এখানে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হবে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস
ওকে, এবং আগের দিন আমরা একটা কোয়েশ্চেন পড়ছিলাম না যে কেন থার্ড 5 ইয়ার প্ল্যান ফেইলড হয়েছিল, এবং সেখানে একটা অপশন দেখলাম যে না এখানে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জটা কোনো কারণ নয়, কিন্তু 8 5 ইয়ার প্ল্যান ইমিডিয়েটলি 7 5 ইয়ার প্ল্যানের পরে হতে পারেনি। তার কারণ হচ্ছে যে এখানে একটা মানে ফার্স্ট চেঞ্জিং একটা পলিটিক্যাল সিচুয়েশন ছিল সেন্টারে, এবং এই টাইমে তার জন্য কোনো 8 5 ইয়ার প্ল্যান অ্যানাউন্স করা পসিবল হয়নি। ওকে, এবং 8 5 ইয়ার প্ল্যানের কি ফোকাস ছিল? নিউ ইন্ডিকেটিভ পলিসি, ইকোনমিক অ্যান্ড ফিসকাল রিফর্ম, কারণ তার আগেই হয়েছে এলপিজি পলিসি এসছে, তো ইকোনমিক রিফর্ম তো হতেই হবে। শেয়ার অফ পাবলিক সেক্টর ডিক্লাইন করেছিল, এই সময়ে আমরা দেখব যে প্রাইভেটাইজেশন ইনক্রিজ করেছিল এবং গভর্নমেন্ট তার নিজের শেয়ার প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের কাছে অনেক বিক্রি করে দিয়েছিল। শেয়ার অফ পাবলিক সেক্টরস ডিক্লাইন্ড, এবং এই টাইমেই আসবে লাইসেন্স রাজ এন্ডেড হয়ে যাবে। এর আগে আমরা যখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান পড়েছি সেই সময় দেখেছি যে একটা অ্যাক্ট ছিল না এমআরটিপি, যেখানে কোনো মনোপলি রেস্ট্রিক্ট করার জন্য কোনো ইন্ডিভিজুয়ালকে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হতো এবং একটা কমপ্লিকেটেড প্রসেস ছিল। তো এই লাইসেন্স রাজটা এখানে এসে শেষ হয়ে যাবে, এন্ডেড। ওকে, মনে থাকবে। এরপরে আমরা 9 5 ইয়ার প্ল্যানে কি দেখবো? 9 5 ইয়ার প্ল্যানে দেখবো অটল বিহারী বাজপেয়ীর টাইমে আসছে ডিউরেশন, এর পরে 1997 to 2002 এই টাইমে কার্গিল ওয়ার হবে, এবং এখানে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি হচ্ছে এর হচ্ছে মোটো। এবং এখানে আমরা দেখবো যে ন্যাশনাল হর্টিকালচার মিশন পারফর্ম করা হবে গভর্নমেন্টের দ্বারা, এবং এটা কোয়াইট সাকসেসফুল, খুব বেশি না হলে, কারণ ওয়ার হয়েছিল মাঝখানে তাই একটু গ্রোথ রেট কমে গেছিল। এরপরে দেখবো তোমার 10 5 ইয়ার প্ল্যান, 9th পরে 10 5 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে 2002 থেকে 2007। সেখানে দেখবো সেটাও অটল বিহারী বাজপেয়ীর টাইমে, এবং তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হবে, মনমোহন সিং আসবে, এবং তারপরে সেখানে আমরা তোমার কিছু রিফর্মস দেখবো এগ্রিকালচার সেক্টরে। দেন যে 11 5 ইয়ার প্ল্যান, যেটা টোটালি মনমোহন সিং এর আন্ডারে, সেখানে আমরা দেখবো যে ফাস্টার অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, এবং 12 এর ক্ষেত্রে ওই ইনক্লুসিভ ফাস্টার সাস্টেনেবল গ্রোথ। আমি এই কি পয়েন্ট গুলো লিখে দেবো, ডোন্ট ওয়ারি। একটা জিনিস খেয়াল রাখবে যে কতবার ব্রেক এসেছিল 5 ইয়ার প্ল্যানের মধ্যে, কতবার ব্রেক এসেছিল? 3টে টাইম ব্রেক এসেছিল। একটা ব্রেক, ফার্স্ট ব্রেক এসেছিল কখন? 1969 থেকে 67 থেকে 69 এ প্ল্যান হলিডেজ। নাম্বার 2 হচ্ছে 1978 থেকে 80, যেখানেও হচ্ছে তোমার দুটো অ্যানুয়াল প্ল্যান, এবং 3 নম্বর হচ্ছে 1990 থেকে 1902। এই যে ফার্স্ট ব্রেকটা, এই ব্রেকটা কেন এসেছিল? কারণ এই ব্রেকটা এসেছিল হচ্ছে তোমার যেহেতু 3 নম্বর 5 ইয়ার প্ল্যানটা মিজারেবলি ফেইলড হয়েছিল, তাই সেই মুহূর্তে 5 ইয়ার প্ল্যান ঘোষণা করার মতো সিচুয়েশন ছিল না, তাই এখানে আমরা দেখবো যে 3 বছরের প্ল্যান হলিডেজ নিয়েছিল। এখানটাতে কি হয়েছিল? এখানে 78 80 এই টাইমে কি হচ্ছে? এই টাইমে তোমার গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হচ্ছে, জাস্ট এমার্জেন্সির পর পর এই টাইমটাতেও কিন্তু একটা ব্রেক পাবো। আর এই 1992 এই টাইমেও একদম সেন্টারে চূড়ান্ত পলিটিক্যাল আনস্টেবিলিটি, কে প্রাইম মিনিস্টার হবে কে হবে না সেই নিয়ে মারাত্মক একটা গোলযোগ, তাই এই টাইমেও কিন্তু 8 5 ইয়ার প্ল্যান লঞ্চ করা পসিবল হয়নি। ওকে, আচ্ছা, এইবার আমরা ঘরানার কোয়েশ্চেনে চলে আসলাম। ঘরানার কোয়েশ্চেন জয়পুর, বেনারস, লখনউ কোয়েশ্চেন পড়া হয়ে গেছে অলরেডি। এখানে তোমাদেরকে আমি অলরেডি আগেই বলেছিলাম যে কত্থকের যে 3টে ঘরানা, যার মধ্যে হচ্ছে তোমার বেনারস ঘরানার থেকে, হ্যাঁ, জয়পুর, বেনারস এবং লখনউ, যেখানে আমরা বেনারস ঘরানার যে ফাউন্ডার সেটা হচ্ছে তোমার জানকী প্রসাদ, এবং তোমার জয়পুর ঘরানার যে ফাউন্ডার তার নাম হচ্ছে ভানু মহারাজ, তোমরা বলবে। আর লখনৌ ঘরানার হচ্ছে ঈশ্বরী প্রসাদ, ঈশ্বরী প্রসাদ, জানকী প্রসাদ আর ভানু মহারাজ। এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম। Okay, next question number 11. Bare Ghulam Ali Khan, a Hindustani classical
vocalist belong to which of the following ঘরানাস? কোন ঘরানার থেকে বিলং করেন বারে গুলাম আলী খান? বারে গুলাম আলী খান বিলং করে হচ্ছে অপশন সি পাটিয়ালা ঘরানা থেকে, পাটিয়ালা ঘরানা। আচ্ছা, এখানে দেখো কিনারা ঘরানা রয়েছে, কিনারা ঘরানা হচ্ছে ইউপি এবং এর ফাউন্ডার হচ্ছে আব্দুল কিরান খান। আব্দুল কিরান খান হচ্ছে এর ফাউন্ডার। পাটিয়ালা ঘরানা হচ্ছে তোমার পাঞ্জাব, পাঞ্জাব। এর ফাউন্ডার হচ্ছে ওস্তাদ ফতেহ আলী খান এবং ওস্তাদ আলী বক্স খান। ফাউন্ডার উস্তাদ ফতেহ আলী খান and ওস্তাদ আলী বক্স খান। ওকে, এর এক্সপোনেন্ট হচ্ছে বারে গুলাম আলী সাহেব, বেগম আক্তার, তারপর হচ্ছে পারভিন সুলতানা, আনমত আলী খান। এরা হচ্ছে সবাই এই পাটিয়ালা ঘরানার এক্সপোনেন্ট। আর কি কি নাম মনে রাখবে? বেগম আক্তার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আমনত আলী খান। এই দুটো নামই মনে রেখো এবং খেয়াল রাখবে এই যে পাটিয়ালা ঘরানা, এই পাটিয়ালা ঘরানা কিন্তু অনেকগুলো ঘরানা থেকে ইন্সপায়ার, দিল্লি, রিভা, গোয়ালিয়র, জয়পুর বিভিন্ন ঘরানা থেকে কিন্তু ইন্সপায়ার। আমরা আগের দিন পড়েছিলাম মেওয়াতি ঘরানার সম্পর্কে পড়েছিলাম এবং তারপর মাইহার ঘরানা পড়েছিলাম যেখানে ওস্তাদ আলাউদ্দিন খান, রবি শঙ্কর, তারপর অন্নপূর্ণা দেবী, নিখিল ব্যানার্জি এনাদের সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার গোয়ালিয়রটা তো বলছি, তার আগে এখানটাতে লিখি যেটা হচ্ছে ইন্দোর ঘরানা। ইন্দোর ঘরানা, ইন্দোর ঘরানার হচ্ছে ফাউন্ডার ওস্তাদ আমির খান এবং এখানেও আমরা তোমার পণ্ডিত অমরনাথ, তারপর হচ্ছে শঙ্করলাল মিশ্রা এনাদেরকে দেখতে পাবো। এনার ফাউন্ডার, শুধু ফাউন্ডারটা মনে রাখলেও হবে, ফাউন্ডার হচ্ছে ওস্তাদ আমির খান। আমির খান সিনেমাওয়ালা আমির খান না, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বলি যেটা হচ্ছে তোমার ভিন্ডি বাজার ঘরানা। নাম শুনেছো এটার? ভেন্ডি বাজার ঘরানা, আই ডোন্ট নো এই নামটা এরকম কেন এসছে। ভিন্ডি বাজার ঘরানা এটা হচ্ছে তোমার লতা মঙ্গেশকর জি, তারপর হচ্ছে আমান আলী খান, শশিকলা, এরা হচ্ছে তোমার এই ভিন্ডি বাজার ঘরানার সাথে বিলং করছে। স্পেশালি লতা মঙ্গেশকরের জন্যই আমি এই ঘরানাটার নাম বললাম। এটা মুম্বাই, ঠিক আছে। পরের স্লাইডটা কি ফাঁকা আছে? না, নেই। ওকে, আর কোন ঘরানা বাকি রইলো এখানে বলার জন্য? লখনৌ তো অলরেডি আমি আগে বলে দিয়েছি। আচ্ছা, পাঞ্জাব ঘরানা যদি বলে সেটা কিন্তু অবশ্যই তবলার সাথে অ্যাসোসিয়েটেড, খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ঘরানা, ঠিক আছে, সব থেকে ওল্ডেস্ট ঘরানা গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। এবং এটা একদম আকবরের টাইমের থেকে শুরু হয়েছে এবং এই গোয়ালিয়র ঘরানারই তোমার এক্সপোনেন্ট হচ্ছে মিয়া তানসেন। তানসেন, যার আগের নাম ছিল রামতনু পান্ডে এবং তিনি হচ্ছে রুদ্র বীণা বানাতেন এবং এই গোয়ালিয়র ঘরানার একজন রাজা ছিল যার দরবারে তানসেন ছিল, সেখান থেকে তারপর কিন্তু তিনি আকবরের দরবারে যান এবং এই গোয়ালিয়র ঘরানার যে ফাউন্ডার তাদের অনেকগুলো নাম আছে, মনে রাখা দরকার নেই। হাসু খান, হাড্ডু খান, নথু খান এবং নাথান পীরবক্স, অনেকগুলো নাম আছে, দরকার নেই মনে রাখার। এটা মনে রাখবে যে তানসেন হচ্ছে গোয়ালিয়র ঘরানা থেকে বিলং করতে এবং গোয়ালিয়র ঘরানা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ঘরানা। Next question. The National Sports Day is celebrated on the birthday of জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কার জন্মদিনে? মেজর ধ্যানচাঁদ, এম এস ধোনি, কপিল দেব নাকি রূপ সিং? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় এবং মেজর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। Next question. The type of forest located in the mid latitudinal coastal region is মধ্য অক্ষাংশীয় উপকূলীয় অঞ্চলে অবস্থিত বনের ধরন।
মনসুন ফরেস্ট, মেডিটেরিয়ান ভেজিটেশন, টেম্পারেট এভারগ্রিন ফরেস্ট নাকি ট্রপিক্যাল রেইন ফরেস্ট? ট্রপিক্যাল রেইন ফরেস্ট তো তোমার মিড ল্যাটিটিউডে হবে না। ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোথায়? 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যে ট্রপিক, 30 ডিগ্রি নয় অ্যাকচুয়ালি 23.5, এই যে পার্টটা, এই পার্টটাতে আমরা ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন যাচ্ছে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর, কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, 37 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা, এখানটাতে রয়েছে তোমার 66.5 ডিগ্রি, আর এই জায়গাটাতে হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে মানে মাঝামাঝি অবস্থায়, যেমন হচ্ছে 30 ডিগ্রির পরে, ঠিক আছে, 30 এখানটা যদি 30 হয় তাহলে 30 ডিগ্রির পরের পার্টটাতে, ওই জায়গাটাতে তো আমরা ট্রপিক্যাল রেইন ফরেস্ট দেখতে পাবো না। মেডিটেরিয়ান ভেজিটেশন কোথায় দেখতে পাবো? মেডিটেরিয়ান ভেজিটেশন যে ভূমধ্যসাগরের যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে সেখানে দেখতে পাবো, এবং এই ভূমধ্যসাগরের যে উপকূলবর্তী অঞ্চল, এইখান থেকেই তোমার এখানকার যে জলবায়ুটা, সেই জলবায়ুটা প্রমোট করে বিভিন্ন সাইট্রাস যে ফ্রুট রয়েছে, সেই সাইট্রাস বিভিন্ন বেরি টাইপের যে সমস্ত ফল রয়েছে, সেই বেরি ফ্রুট গুলোর প্রোডাকশনে অনেক হেল্প করে। এবং এখানে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাই, মেডিটেরিয়ান ভেজিটেশনে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাই। এবং এই ভূমধ্যসাগর থেকে জেট স্ট্রিম আসে, যেই জেট স্ট্রিমটা আমাদের শীতকালে পাঞ্জাব রিজিয়নে বা আমাদের ভারতের নর্দার্ন প্লেনে বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে, আর মনসুন ফরেস্ট হবে না, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টেম্পারেট এভারগ্রিন ফরেস্ট। টেম্পারেট এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো কোস্টাল রিজিয়নে এবং সেটা মিড ল্যাটিটিউডাল অঞ্চলে। Next question, question number 14. As the river enters in the plain which twists and turn forming large, নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন একটি মোচড় দিয়ে বড় আকার ধারণ করে, সেটাকে কি বলা হয়? meanders, foot plains, oxbow নাকি levees? কি বলা হয় এটাকে? যখন এরকম এরকম এঁকে বেঁকে নদী চলে তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে meanders। এইরকম যে এঁকে বেঁকে নদীটা চলে যখন সমভূমি অঞ্চলে আসে, কারণ কি না, উপর থেকে যখন নিচে পড়ছে তখন নদীর যে ক্ষমতা, শক্তি, সেটা কমে যাচ্ছে, এবং যেহেতু এখানে কোনো ঢাল নেই তাই নদী অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, এবং যত নিম্ন গতির দিকে যায় নদী বুড়ো হতে থাকে, এবং নদী আর তখন এইখান দিয়ে কেটে কেটে যেতে পারে না, তখন যেখানে ফাঁকা মানে যেখানে নরম মাটি পায় সেই জায়গাটা কাটতে 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 নদী বইতে থাকে। এবং এইটা আমরা সাধারণত নদীর নিম্ন গতিতে, অর্থাৎ সমভূমি অঞ্চলে, মধ্য গতিতে খুব কম দেখা যায়, নিম্ন গতিতেই আমরা দেখতে পাই। তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো যে কোন নদী তার ইউথফুল স্টেজে মিয়েন্ডার করে? ইউথফুল স্টেজে মিয়েন্ডার করে কোন নদী? কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমি তোমাদেরকে করিয়েছি কোয়েশ্চেনটা। যারা উত্তর করতে পারবে প্লিজ কমেন্ট সেকশনে উত্তরটা জানিও। নেক্সট হচ্ছে আমরা যদি একটুখানি আচ্ছা এখানে উড়ে গেছে, একটা ছবি অ্যাড করেছিলাম, বাদ দাও। Which state of has the highest sex ratio according to the 2011 census? 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি? তামিলনাড়ু, কেরালা, গোয়া নাকি কর্ণাটকা? ইজি কোয়েশ্চেন, সঠিক উত্তর হচ্ছে কেরালা। যেখানে লিটারেসি বেশি সেখানে সেক্স রেশিও বেশি, ইটস কোয়াইট মানে প্রেডিক্টেবল যে কেরালাতে সেক্স রেশিও বেশি হবে। এবং হরিয়ানাতে সবথেকে কম সেক্স রেশিও। তোমরা বলবে কোন তোমার ইউটিতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেক্স রেশিও বেশি আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেক্স রেশিও কম? প্রথম সেন্সাস কবে হয়েছিল? ফার্স্ট সিনক্রোনাইজ কমপ্লিট সেন্সাস হয়েছিল ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ রিপনের টাইমে প্রথম সিনক্রোনাইজ সেন্সাস হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1881 এ, এবং ফার্স্ট ইনকমপ্লিট সেন্সাস বা নন সিনক্রোনাইজ সেন্সাস হয়েছিল লর্ড মেয়োর টাইমে ইন দ্য ইয়ার অফ 1872। লিখে দিই বাবা, আবার নইলে বুঝতে পারবে না। নন সিনক্রোনাইজড সেন্সাস, এবং এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিট সেন্সাস। ওকে, আচ্ছা, এবং এখানে খেয়াল রাখবে যে তোমার কি জানো, হ্যাঁ, প্রথম কোন সিটির সেন্সাস হয়েছিল? ঢাকা সিটির ফার্স্ট সেন্সাস হয়েছিল। ঢাকা ইজ দ্য ফার্স্ট সিটি যার সেন্সাস ফার্স্ট হয়েছিল। ওকে,
তো 15টা কোয়েশ্চেন কার কতগুলো অ্যান্সার হলো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করো, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।